চলমান পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী বললেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মক প্রস্তুতির আহ্বান। উস্কানি দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী বললেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের আহ্বান। বহুল আলোচিত রমনার বটমূলে বোমা হামলার রায় ৮ মে। দুদকের মামলায় বিএনপি নেতা আমান ও তার স্ত্রীর সাজা বাতিল। এবং সীমান্তে ভারত পাকিস্তানের গোলাগুলি, সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। জবাব দেওয়ার ঘোষণা শেহবাজের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের 4টি জেলার বন্যা কবলিত মানুষের মধ্যে 300 ঘর বিতরণ করেছেন। এর মধ্যে ফেনীতে 119টি, নোয়াখালীতে 90টি, কুমিল্লায় 70টি ও চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে 30টি ঘর বিতরণ করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘর বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর ইউনূস বলেন, বাজেটের অর্ধেক খরচে এত সুন্দর ঘর নির্মাণ সম্ভব হয়েছে সেনাবাহিনীর সঠিক তত্ত্বাবধানে। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। দর্শক, দুঃখিত, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে হাতে পাওয়া মাত্র আমরা আপনাদের তা জানিয়ে দেব। চলেছে পরবর্তী খবরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভেদের রাজনীতি দেশের ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এদেশে হিন্দু মুসলমানের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল। সকালে ঠাকুরগাঁও পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে অবস্থিত কালীবাড়ি মন্দির চত্বরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, কে হিন্দু কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ করতে হলে সবাইকে এক হতে হবে। রাজনীতি বা ধর্ম কোনোটি মানুষের মূল পরিচয় নয়। এ সময় সকলকে সাহসী হয়ে এবং ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। চলমান পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধির কোনো জায়গা নেই, জয়ের জন্যই প্রস্তুতি নিতে হবে। বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। তিনি নিজেকে যুদ্ধবিরোধী মানুষ উল্লেখ করে বলেন, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি যেখানে দেশকে ঘিরে রেখেছে সেখানে প্রস্তুতি না থাকাটা অস্বাভাবিক। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রধান উপদেষ্টা আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বিমান বাহিনী, তাই সার্বভৌমত্ব রক্ষায় তাদের সার্বক্ষণিক তৎপর থাকার আহ্বান জানান। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। অর্থনীতি দুর্বল অবস্থায় আছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি। এ পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে।
বিমান বাহিনীর পেশাদারিত্ব। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, শিগগিরই দেশে ফিরবেন জানিয়েছেন দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আজ হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এর আগে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন বিএনপির অনুরোধে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যাপারে কাজ করছে সরকার। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে লন্ডন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন TV1-এর বিশেষ প্রতিনিধি মনির উদ্দিন। মনির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মনির, যেমনটি আমরা দেখছিলাম এবং বিভিন্ন সূত্র থেকে আমরা যেসব তথ্য পেয়েছি যে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন, এখন প্রশ্ন হচ্ছে তিনি কবে দেশে ফিরতে পারেন, সেই সাথে জানাবেন এই বিষয়ে সংশ্লিষ্ট আরো কোনো তথ্য আপনার কাছে আছে কিনা। জি রাজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। আপনি যেমনটি নিউজে বলেছেন যে এখন সর্বোচ্চ একটি আলোচনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখন দেশে ফিরবেন এটি নিয়ে বাংলাদেশে যেমন জনগণের ভিতরে একটি কিউরিওসিটি রয়েছে, ঠিক তেমনি লন্ডনেও জনগণের ভিতরে কিউরিওসিটি রয়েছে। এবং আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি আমরা জানতে পেরেছি বেগম খালেদা জিয়া ৩রা মে থেকে ৫ মে এর মধ্যে যে কোনো একদিন উনি দেশে ফিরতে পারেন, এবং সেজন্যই বাংলাদেশ সরকারকে দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটি করা হয়। এবং আমরা যতটুকু জেনেছি ফরেন মিনিস্ট্রি থেকে কাতার আমিরের সেই অ্যাম্বুলেন্সটি ব্যবস্থা করার জন্য তারা যোগাযোগ করছেন এবং শুরু করছেন। তবে এর সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে প্রশ্নটি বড় হয়ে দাঁড়িয়েছে সেটি হলো যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যাচ্ছেন কিনা। আমাদের যতটুকু আন্ডারস্ট্যান্ডিং এবং আমরা যতটুকু বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলে জেনেছি এই সাথে হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন না, এইটু মোটামুটি আমরা নিশ্চিত করে বলতে পারি। তবে বেগম খালেদা জিয়ার সাথে অন্যান্য তারেক রহমানের যারা রয়েছেন তাদের কিছু অংশ যেতে পারেন, কিন্তু তারেক রহমান যাচ্ছেন না এই বিষয়টি মোটামুটি আমরা নিশ্চিত করে বলতে পারি যে মায়ের সাথে উনি যাচ্ছেন না। তবে তারেক রহমান দেশে যাওয়ার ব্যাপারে আইনি কোনো বাধা আর আছে বলেও নেই বলে আমাদেরকে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। সময় সুযোগ নিয়ে হয়তো উনি দেশে যাবেন। এবং আপনাদেরকে একটু বলে রাখি, জানুয়ারি মাসের 8ই জানুয়ারি বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন এবং দীর্ঘ 16-17 দিন হসপিটালে চিকিৎসা সেবা শেষে তারেক রহমানের বাসায় আছেন এখন পর্যন্ত, এবং সেখান থেকে রেগুলার নিয়মিত ভাবেই হেলথ চেক করে যাচ্ছেন এবং আগের চেয়ে উনি অনেকখানি সুস্থ রয়েছেন, সেটি আমরা দেখেছি এবং আপনাদেরকে আমরা জানিয়েছি। আর এই বিষয়ে এশিয়ান টিভির মাধ্যমে আপনাদেরকে হয়তো আমরা সন্ধ্যা নিউজে আরো আপডেট আমরা জানতে পারব। জি মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন বিশেষ প্রতিনিধি TV1-এর মনির, তার সঙ্গে কথা বলছিলাম। এবার চলেছে পরবর্তী খবরে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশের 4টি জেলার বন্যা কবলিত মানুষের মধ্যে 300 ঘর বিতরণ করেছেন। আর এর মধ্যে ফেনীতে 119টি, নোয়াখালীতে 90টি, কুমিল্লার 70টি ও চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে 30টি ঘর বিতরণ করা হয়। প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এসব ঘর বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর ইউনুস বলেন যে বাজেটের অর্ধেক খরচে এত সুন্দর ঘর নির্মাণ সম্ভব হয়েছে সেনাবাহিনীর সঠিক তত্ত্বাবধানে। দর্শক, বাতিল বিপ্লবের প্রক্রিয়াধীন রিপোর্টটি হাতে এসে পৌঁছেছে, এখন আমরা তা দেখে নেব। 2024 সালে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বন্যা ছিল অনেকটাই অস্বাভাবিক, যাতে বন্যা কবলিত এলাকার মানুষের ক্ষতির পরিমাণ ছিল ধারণার বাইরে। সেই সময় থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নেওয়া হয়, যার নেতৃত্বে ছিল বাংলাদেশ সেনাবাহিনী। ঘর নির্মাণ ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়ে সুবিধাভোগীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। বন্যা পরবর্তীতে আমরা যখন আশাহত হয়ে পড়েছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মহৎ উদ্যোগে আজ আমি যে ঘর পেয়েছি সেজন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সামনে উঠোন আর হাঁটাদারি টানার
আমার পাশে দাঁড়াইতে শুকর লাখ লাখ। আমার ডাক্তার ইনিশালি আমার 8,000 সরকার, আমি হলে ওনার পাশে দাঁড়াই। আমার সৌভাগ্য না, সবার সৌভাগ্য। বন্যা পরবর্তী সময় আমার ছেলে মেয়ে নিয়ে পাকড় থাকতাম, এরপরে শুনতে পারলাম যে আমার বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব কিছু ঘর দিবেন আমাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে। সেনাবাহিনী একদিন আমাদের বাড়িতে গেল, যে অডিট করলো, তখন মনে খুব আশা হলো যে না, সেনাবাহিনী যেহেতু আসছে তারা 70 রিপোর্ট দিবে, ঘর ইনশাল্লাহ পাবো। 300 পরিবারের জন্য সেনাবাহিনীর করা ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষতিগ্রস্তদের কথা শুনেন প্রধান উপদেষ্টা। এ সময় কথা বলেন সেনা প্রধান ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। 64 জন আহতদের উদ্ধার করেছি, 16 জন গর্ভবতী মহিলাদের আমরা উদ্ধার করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে নির্দেশনা দিয়েছেন ক্ষতিগ্রস্তদের জন্য 300 বাড়ি নির্মাণ করে দেওয়া, সেই কাজটা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে 33 এবং 24 পদাতিক ডিভিশন সম্পন্ন করেছে। আমি জিওসি 24 পদাতিক ডিভিশন এবং জিওসি 33 পদাতিক ডিভিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মনিটর আমরা করেছি। এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমরা টিআরএ টেস্ট রিলিফে প্রায় 4টা উপজেলাতে 110 কোটি টাকা আমরা দিয়েছি টিআরএ, এবং খাবিটা কাজের বিনিময়ে টাকা আমরা বিতরণ করার জন্য দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রথম চ্যালেঞ্জ যা সেনাবাহিনী সফলভাবে বাস্তবায়ন করেছে। এটা কঠিন ছিল, রাস্তাঘাট বন্ধ ছিল, চলতে পারছে না, ব্রিজ ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, এর মধ্যেই কাজটা করতে হয়েছে। আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো, যেটা সুন্দর বাড়ি হয়েছে। তা আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো। অনুষ্ঠানে ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার ভিন্ন প্রসঙ্গ। 2001 সালে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় ঘোষণা হবে আগামী 8 মে। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিনটি ধার্য করেন। এদিন আদালতে আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান, সরোয়ার আহমেদ এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এছাড়া রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। এর আগে 2014 সালে 23 জুন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন। রায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 8 জনের ফাঁসি ছাড়াও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছর ও তার স্ত্রী সাবেরার 3 বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগে রায় দেন অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় 2007 সালে আমানুল্লাহ আমানকে 13 বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত। সেই সঙ্গে একই মামলায় তার স্ত্রী সাবেরাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সাজা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আর এই মামলায় খালাস পাওয়ায় ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আমানুল্লাহ আমানের আইনে আর কোনো বাধা নেই বলেও জানিয়েছেন আইনজীবী। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। এর ফলে প্রায় 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 2017 সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের
এই সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছিলেন হাইকোর্ট। অপরাধে জড়িত শিশুদের গ্রেপ্তার বা আটক করার পর তাদের শিশু আদালতে উপস্থাপন করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এমনকি সরকারি ছুটির দিনগুলোতেও শিশু আদালতের কার্যক্রম চলমান রাখার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ট্রায়ালের ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। শাফিউদ্দিন আহমদের রিপোর্ট। বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার কিংবা আটক শিশুদের শিশু আদালতে উপস্থাপন না করে অন্য বিচারিক আদালতে উপস্থাপন করার ঘটনা ঘটছে হরহামেশা। এক্ষেত্রে শিশু আদালতের বিচারক ব্যতীত অন্য আদালতের বিচারক গ্রেপ্তার বা আটক শিশুদের জামিন, রিমান্ড, হেফাজত ও বয়স নির্ধারণ সহ অন্তর্বর্তীকালীন কোনো আদেশ দিতে পারেন না। শিশু আদালত ছাড়া অন্য বিচারকদের আইনগত এখতিয়ার না থাকায় উপস্থাপিত শিশুদের গ্রহণ ও তাদের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা অপারগতা প্রকাশ করে থাকেন। গত 10 এপ্রিল এই বিষয়ে সতর্ক করে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেন সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনগত এখতিয়ার নেই এমন আদালতে উপস্থাপন না করে বরং এখন থেকে শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারকের কাছে সরেজমিনে উপস্থিত হয়ে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020-এর বিধিবিধান অনুসরণ পূর্বক শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করতে হবে আটককারী কর্তৃপক্ষকে। ফৌজদারি আইনজীবীরা মনে করেন, এই নির্দেশনার মাধ্যমে এখন থেকে গ্রেফতার বা আটক শিশুদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজতর হবে। বিশেষ আইন যেহেতু শিশু আইন, সেখানে বলা রয়েছে জামিন সংক্রান্ত বিষয়ে শিশু আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন অথবা বয়স সংক্রান্ত বিষয়ে শিশু আদালত নিরঙ্কুশ সিদ্ধান্ত দিয়ে থাকবেন। কিন্তু দেখা গেল ম্যাজিস্ট্রেট কোর্টে এই সংক্রান্ত কোনো একটা বিষয় নিয়ে আমরা যখন উপস্থাপন করি, তখন কিন্তু ম্যাজিস্ট্রেট আদালত, বিজ্ঞ আদালত যিনি থাকেন, তখন তিনি আমাদের এই আবেদনগুলা নামঞ্জুর করা ছাড়া কিন্তু তার কোনো বিকল্প থাকে না। তখন আমরা যতই পরিস্থিতি বোঝানোর চেষ্টা করি না কেন, তখন দেখা দেয় যে আইনি ব্যত্যয়, যার প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ভিকটিম প্রকৃত রিলিফ পাওয়ার আর সুযোগ থাকে না। শুধুমাত্র এখতিয়ার না থাকার কারণে খুবই গৌণ কিংবা জামিনযোগ্য অপরাধেও অনেক শিশুর জামিন মঞ্জুর করতে পারেন না অন্য আদালতের বিচারক। শুনানি শেষে সিদ্ধান্ত দিতে না পারায় আদালত এবং আইনজীবী উভয়কে বিব্রত হতে হয়। শিশু আইনে যিনি ভিকটিম হয়েছেন বা যিনি আইনের সংস্পর্শে এসেছেন বা আইনের সাথে সংঘাতে জড়িয়েছেন, সেই শিশুর অভিভাবকরা আশা করবেন যে আমি এই আইনজীবীর মাধ্যমে একটা সমাধানে পৌঁছাতে পারবো বা আইনি রিলিফ পাবো। কিন্তু দেখা গেল আইনি জটিলতার কারণে সেই আইনজীবীও বিব্রতকর অবস্থায় পড়লেন, আর সংশ্লিষ্ট আদালত যিনি থাকলেন ম্যাজিস্ট্রেট, তিনিও কিন্তু বিব্রতকর অবস্থায় থাকলেন যে এই রিলিফটা দেওয়ার মতো ছিল, কিন্তু আইন যেহেতু তাকে সেই ক্ষমতাটা দেয় নাই, সেহেতু তিনি সেই জায়গায় আদেশ প্রদান করতে পারছেন না। সুপ্রিম কোর্টের এই নির্দেশনায় শিশুদের ক্ষেত্রে বিচার কার্যের দীর্ঘসূত্রিতা এবং সিদ্ধান্তহীনতার অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামুন্না পল্লীবন্ধু হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার নাজু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবৈধ উপায়ে ম্যানেজিং কমিটি গঠন, শিক্ষক নিয়োগ, স্কুল অ্যাকাউন্টের স্বচ্ছতা না থাকায় স্কুলের সম্পদ ভোগ দখল করা সহ নানা অনিয়মের অভিযোগ তুলে যে সংবাদ সম্মেলন করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি মহল অসৎ উদ্দেশ্য সফল করতে না পারায় সাবেক প্রধান শিক্ষক এবং সনদ জালিয়াতিতে চাকরি যাওয়া সহকারী শিক্ষক আব্দুর রৌফুককে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। সাবেক প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রৌফ এবং এলাকার কিছু কুচক্রী মহল প্রার্থী হয়ে সভাপতি হতে না পারার কারণে কারো অনুমতি না নিয়ে প্রতিষ্ঠানের অফিস কক্ষে বসে সংবাদ সম্মেলন করেন জোর খাটিয়ে। তারা বিভিন্ন চ্যানেলে যে সংবাদ পরিবেশন করে আমার সম্মানহানি করেছেন, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। রাজধানী রামপুরে একই পরিবারের শিশুসহ 3 নারীর ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগে একজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় কয়েকজন নারী ও শিশুর ওপর সংঘবদ্ধ হামলা করছে একদল দুষ্কৃতিকারী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী। হাতে নাতে আটক করা হয়
হামলায় নেতৃত্ব দেয় স্থানীয় যুবদল নেতা এসকে লিটনকে। ভুক্তভোগীদের দাবি, জায়গা জমির দ্বন্দ্বের জেরে হামলাকারীরা তাদের বেধড়ক মারধর করে, এমনকি কোলের শিশুও তাদের হাত থেকে রক্ষা পায়নি। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। চলমান পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী বললেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মক প্রস্তুতির আহ্বান। উস্কানি দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী বললেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের আহ্বান। বহুল আলোচিত রমনার বটমূলে বোমা হামলার রায় ৮ মে। দুদকের মামলায় বিএনপি নেতা আমান ও তার স্ত্রীর সাজা বাতিল। এবং সীমান্তে ভারত পাকিস্তানের গোলাগুলি, সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। জবাব দেওয়ার ঘোষণা শেহবাজের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার সবাইকে